হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আমি বায়োভেঞ্জার চ্যানেল থেকে মারিয়াম জুথিয়া বলছি। আজকে আমরা জুলজির প্রাণীবিজ্ঞানের ফোর্থ যে চ্যাপ্টারটা রক্ত ও রক্ত সংবহন তন্ত্র, সেই ক্লাসটি শুরু করতে যাচ্ছি এবং এই চ্যাপ্টারের অনেকগুলো পার্ট আমার ভিডিও ইউটিউব চ্যানেলে অলরেডি দেয়া আছে। তো তোমরা অবশ্যই যদি চাও যে হার্টের ক্লাসগুলো করতে, তাহলে দেখবে গেলেই দেখবে যে ওখানে আমার হার্টের টপিকগুলো আগে দেওয়া আছে। তো অবশ্যই হার্টের ক্লাসগুলো আগে করে নিও, কারণ প্রথম দিকের টপিকটা রক্ত, এটা আই থিঙ্ক আমরা একটু হলেও জানি, বাট অবশ্যই হার্টের টপিকগুলো একটু বেশি মোস্ট ইম্পর্ট্যান্ট। অবশ্যই যদি দেখার প্রয়োজন মনে হয়, আমার প্লে লিস্টে আলাদা করে দেওয়া আছে, ওখানে মেবি 7-8টা প্লে লিস্টে আলাদা আলাদা করে পার্ট করে দেওয়া আছে। অবশ্যই পার্টগুলো দেখবে। এবং আজকে আমরা যে পার্টটা শুরু করতে যাচ্ছি, এটা হচ্ছে গাজী আজমল স্যার, বা আমরা যদি বলি এই চ্যাপ্টারের একদম প্রথম দিকের যে অংশটা, সেটা দিয়ে শুরু হচ্ছে। তো প্রথম টপিকটাই হচ্ছে আসলে রক্ত। এই চ্যাপ্টারটাকে যদি আসলে আমরা ভাগ করি, এটাকে 3টা অংশে ভাগ করা যায়: রক্ত, হৃৎপিণ্ড আর হচ্ছে হৃৎপিণ্ড সম্পর্কিত কিছু অংশ। তো আমার এই প্লে লিস্টটাতে হার্টের যে ক্লাসগুলো সেগুলো সব দেয়া আছে। আজকে আমরা রক্ত নিয়ে বলা শুরু করব। তো রক্ত আসলে ইংরেজিতে আমরা সবাই জানি রক্তকে ব্লাড বলা হয়, এবং রক্তর মাধ্যমেই আসলে আমাদের সারা শরীরে যত ধরনের প্রয়োজনীয় উপাদান আছে, বা বজ্র উপাদানও যদি আমরা বলি, সেটা সারা শরীরে রক্তের মাধ্যমেই ছড়ায়। তো যে তন্ত্রের মাধ্যমে তোমার এই কাজটা হয়, সেটাকে আমরা অবশ্যই বলবো রক্ত সংবহন তন্ত্র। তো রক্ত সংবহন তন্ত্র হওয়ার জন্য যেই জিনিসগুলো তোমার লাগবে, সেটা হইতেছে অবশ্যই আমাদের রক্ত যে সাপ্লাই দেয় হার্ট, আর হার্ট থেকে রক্তটা হচ্ছে তোমার রক্তবাহিকা দিয়ে বের হয়ে যায়। তাহলে রক্তবাহিকা সমৃদ্ধ এবং হৃৎপিণ্ড দিয়ে নিয়ন্ত্রিত যে তন্ত্রের মাধ্যমে রক্ত দেহের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে, তাকে কি বলা হয়ে থাকে? রক্ত সংবহন তন্ত্র। যেটা সর্বপ্রথম যে বিজ্ঞানী আবিষ্কার করে, সে একজন ব্রিটিশ বিজ্ঞানী ছিল। তার নাম হচ্ছে উইলিয়াম হার্ভে। 1628 খ্রিস্টাব্দে সর্বপ্রথম মানুষের এই রক্ত সংবহন সম্পর্কে আলোচনা করে যান। তো তার মানে এটা খুবই ইম্পর্টেন্ট। সাল অতটা আসে না পরীক্ষাতে, এটা অতটা ইম্পর্টেন্ট না, বাট অবশ্যই নাম মনে রাখতে হবে। সে কোন দেশীয় বিজ্ঞানী ছিল, এগুলোও পরীক্ষাতে দেয়। তো ব্রিটিশ বিজ্ঞানী ছিলেন সে উইলিয়াম হার্ভে। সে সর্বপ্রথম এই রক্ত সংবহন প্রক্রিয়াটা আলোচনা করে যায়। এখন তুমি জানলা যে রক্ত সংবহন মানে হইতেছে হৃৎপিণ্ড আর রক্তবাহিকা সমৃদ্ধ একটা তন্ত্র। তাহলে রক্ত জিনিসটা কি? রক্ত অবশ্যই পড়তে গেলে যে জিনিসটা আগে জানতে হয়, সেটা হইতেছে তোমার তরল যোজক টিস্যু বা যোজক টিস্যু জিনিসটা কি। আমরা জানি আসলে আমাদের দেহে প্রাণী টিস্যু টোটাল 4 ধরনের। তোমাকে যদি বলা হয় তোমার শরীরেও টিস্যু কয় ধরনের আছে, তো অবশ্যই বলবো আমাদের টিস্যু হচ্ছে 4 ধরনের। কি কি? আবরণী টিস্যু, যোজক টিস্যু, পেশি টিস্যু আর হচ্ছে স্নায়ু টিস্যু। এবং এই যে যোজক টিস্যুকে ইংরেজিতে কানেকটিভ টিস্যু বলে। এই কানেকটিভ টিস্যু আবার আছে তোমার 3 ধরনের: ফাইব্রাস, স্কেলিটাল ও তরল যোজক টিস্যু। সবসময় দেখবা রক্তের সংজ্ঞা বলতে গেলে আমরা বলি হচ্ছে রক্ত এক ধরনের তরল যোজক টিস্যু। অস্থির সংজ্ঞা বলতে গেলে আমরা বলি অস্থি হইতেছে এক ধরনের কি তোমার স্কেলিটাল যোজক টিস্যু। মানব দেহে সর্বাপেক্ষা দৃঢ় স্কেলিটাল যোজক টিস্যু। কেন আমরা অস্থি বা তোমার রক্তের ক্ষেত্রে যোজক টিস্যু কথাটা আনি? কারণ অস্থি তোমার তৈরি হয় হচ্ছে যোজক টিস্যুর স্কেলিটাল পার্ট থেকে, আর রক্ত তৈরি হয় হচ্ছে তোমার যোজক টিস্যুর তরল অংশ থেকে। তাহলে আমরা সংজ্ঞা বলতে গেলে অবশ্যই, যদি রক্তের সংজ্ঞা বলতে চাই, তাহলে অবশ্যই বলতে হবে রক্ত হইতেছে আমাদের দেহে জীবন রক্ষাকারী একটা খুবই গুরুত্বপূর্ণ একটা তরল যোজক টিস্যু, যা কি করে তোমার সারা শরীরে, হৃৎপিণ্ড থেকে সারা শরীরে তোমার দেহের বিভিন্ন প্রয়োজনীয় উপাদানগুলো সরবরাহ করে নিয়ে যায়, দেহকোষ পর্যন্ত নিয়ে যায়। এবং দেহকোষে যখন এটা বিপাক হয়ে যায়, বিপাকের পরে যে বজ্র পদার্থটা উৎপন্ন হয়, সেইটা আবার ওই রক্তের মাধ্যমেই কি হয়, রেচন অঙ্গ যে থাকে, সেই রেচন অঙ্গে বা বজ্র পদার্থ হিসেবে দেহ থেকে আমরা বের করে দিই, যেটা তুমি কার্বন ডাইঅক্সাইড, বজ্র পদার্থ, এগুলো বলতে পারো। তাহলে রক্তের সংজ্ঞা আসলে এত বড় করে কেউই পড়ে না। এটা বইতে যেটা ছিল আমি সেটাই লিখে দিচ্ছি। রক্ত একদম ছোট করে বললে আমরা বলি রক্ত হলো এক ধরনের লাল বর্ণের তরল যোজক টিস্যু। ঈষৎ ক্ষারীয় থাকে, লবণাক্ত থাকে। ঠিক আছে? তো এই কথাগুলো দিয়ে বললে হয় বা এটা বললে হয়। এবং সবসময় মনে রাখবা রক্তের মাধ্যমে খাদ্য উপাদানগুলো দেহকোষ পর্যন্ত যায়। দেহকোষে বিপাকের পরে যে বজ্রটা তৈরি হয়, সেটাও রক্তের মাধ্যমে কিন্তু তোমার কিডনি পর্যন্ত যায়। তারপর কিডনি সেটা মূত্র আকারে আমাদের দেহ থেকে বের করে দেয়। তো এই পয়েন্টগুলো পড়ার পর তুমি মেইনলি জেনে গেলে রক্ত জিনিসটা কি। এখন তোমার যেটা জানতে হবে সেটা হচ্ছে রক্তের বৈশিষ্ট্য। তুমি যখন আজমলের বই পড়তে যাবা, গাজী আজমল স্যারের বই, তখন দেখবা তার বইয়ের একদম প্রথম পেজের নিচের দিকে রক্তের বৈশিষ্ট্যগুলো একবারে সব সিরিয়ালি লেখা। তো তোমার পরীক্ষাতে যদি খ নাম্বারের জন্য আসে, কখনই গ বা ঘ এর জন্য তো আসবে না, খ নাম্বারের জন্য যদি আসে যে রক্তের বৈশিষ্ট্য লিখো, তো খ এর জন্য 4টা বৈশিষ্ট্য ইনাফ, বাট আমি বলবো তুমি 6টা বৈশিষ্ট্য লিখো। কিন্তু
মাস্ট বি কখনোই ওগুলা এভাবে ডিটেলস লিখে যাবা না, ঠিক আছে? যে আজমলের বইতে যেমন একবার এটুক জায়গার ভেতর দেখবা বৈশিষ্ট্যগুলো সব শেষ হয়ে গেছে, অনেক বৈশিষ্ট্য আছে, প্রায় 8টার মতো হয়তো বৈশিষ্ট্য লেখা আছে, বাট সে পয়েন্ট করে লেখেন, এইভাবে একবারে লিখে গেছে। তো এটা সবসময় খেয়াল রাখবা, জীববিজ্ঞানের ক্ষেত্রে যখনই কোনো বৈশিষ্ট্য চায়, কাজ বলে যে কাজ লেখো, তখন জিনিসটা তুমি যদি একটু পয়েন্ট করে লিখো, তাহলে তুমি যদি 4টা পয়েন্টও দাও তাহলেও দেখা যায় যে 2 কিন্তু টিচার দিয়ে দেয়, ঠিক আছে? তো তোমাকে বলা হলো রক্তের বৈশিষ্ট্য লেখো, তখন অবশ্যই আমরা কি করব, এভাবে যে 1 2 দিয়ে, ঠিক আছে, এভাবে 1 2 দিয়ে সবগুলো পয়েন্ট সুন্দর করে পয়েন্ট আকারে লেখার চেষ্টা করব। তো প্রথম পয়েন্টেই আসো, তোমার রক্তের বৈশিষ্ট্য তুমি পড়বা। তোমার প্রথম পয়েন্টে জানতে হবে আসলে তোমার শরীরে রক্ত কতটুকু আছে। তো আমাদের শরীরে আমরা ধরে থাকি রক্ত থাকে হইতেছে একটা পূর্ণবয়স্ক পূর্ণাঙ্গ যে পুরুষ থাকে তাদের দেহে হচ্ছে 5 থেকে 6 লিটার। এটা আই থিঙ্ক আমার অন্যান্য ক্লাস যদি তোমরা করে থাকো, এবং হার্ট যখন আমি পড়িয়েছি হৃৎপিণ্ড, তখনও আমি আগেই বলে নিছি তুমি হৃৎপিণ্ড পড়তেছো, তাহলে তোমার আগে জানতে হবে রক্ত আছে কতটুকু। তো আমাদের দেহের পূর্ণাঙ্গ পুরুষের হিসাবে ধরা হয়ে থাকে রক্ত থাকে 5 থেকে 6 লিটার, আর যদি তুমি পূর্ণাঙ্গ মেয়ের হিসাবে বলো তাহলে সেটা ধরা হয় হচ্ছে 4.5 থেকে 5.5 লিটার। এই জিনিসটা না কখনোই ভুলবা না, এটা তোমার শরীরের একটা বিষয়, তোমার শরীরে কতটুকু রক্ত আছে এটা জানা খুবই জরুরি, এটা এইভাবেই মনে রাখবা। এখন এইটাকেই না অনেকভাবে অবজেক্টিভ আকারে দেয়, যেমন তোমাকে বলতে পারে এটার যদি গড় হিসাব বলি, যেমন বললাম 5 থেকে 6 লিটার বা 4.5 থেকে 5.5 লিটার, এভাবে না দিয়ে শুধু একটা গড় মানও দেয়া থাকতে পারে, যেটার মান হচ্ছে বলা হয় 5.6 লিটার, ঠিক আছে? এই যে 5.6 লিটার, সেটাকে আবার তুমি কিন্তু চাইলে 56 মিলিলিটারও লিখতে পারো, ঠিক আছে? এই যে 5.6 লিটার এটা গড়ের হিসাব, এটা 56 মিলিমিটারও বলা যায়। তারপরে এই যে 5 থেকে 6 লিটার, এটা কিন্তু 5000 থেকে 6000 মিলিলিটারেও অবজেক্টিভে বলতে পারে। তো খেয়াল রাখবা যে লিটারেই যে থাকবে তা না, এটা অবজেক্টিভে মিলিমিটারেও আসতে পারে। তো আমরা রক্তের প্রথম বৈশিষ্ট্য জানলাম, রক্ত হইতেছে আমাদের টোটাল শরীরে থাকে হইতেছে পূর্ণবয়স্ক হিসেবে 5 থেকে 6 লিটার, যেটা পুরুষের হিসাবে তার দেহের মোট ওজনের 8%। আর তুমি যদি এটা মহিলার ক্ষেত্রে ধরো, এই যে 4.5 থেকে 5.5, এটা হলো মহিলাদের ক্ষেত্রে ধরা হয় তার দেহের ওজনের 7%, ঠিক আছে? তাহলে এটা গেল প্রথম। এবং আমরা সবাই মোটামুটি একটু হলেও তো রক্ত কেটে গেলে দেখা যায় যে আমরা সাথে সাথে মুখে ঢুকায় ফেলি, আঙ্গুল যদি একটু কেটে যায় বাইয়ে, তখন একটু হলেও তো তোমরা লাইফের টেস্ট পাইছো যে রক্ত আসলে মানুষের কিছুটা কি হয় বলো, লবণাক্ত হয়। তো এই লবণাক্ততার মেইন কারণ কি? অবশ্যই রক্তের ভেতরে লবণ জাতীয় কোনো পদার্থ আছে, সোডিয়াম কার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট, এই জাতীয় পদার্থ। এবং অবশ্যই ওর পিএইচ কিন্তু 7-এর নিচে হবে না, মানে 6 পয়েন্ট এরকম হবে না, 7 পয়েন্ট সামথিং হবে, কারণ ক্ষারীয় হইতে হবে অবশ্যই, ঠিক আছে? তো এই একটা কথা দিয়ে যে তোমার রক্ত লবণাক্ত, এটা দিয়ে তুমি কয়েকটা কথা বলতে পারো যে ওর পিএইচ তোমার কি হবে 7.35 থেকে 7.45। দেখো খুব যে ক্ষারীয় তা কিন্তু না, ওদের রক্ত ধরা হয় হচ্ছে মৃদু ক্ষারীয়, ঠিক আছে? তাহলে আমি 2টা পয়েন্ট অলরেডি বলে ফেললাম। পিএইচ হচ্ছে 7.35 থেকে 7.45, এটার সাথে মিলেই তুমি বলতেছো ওদের রক্ত হইতেছে মৃদু ক্ষারীয়। এবং এইটার সাথে মিলেই বলা যায় যে বিভিন্ন ধরনের অজৈব লবণের উপস্থিতির কারণেই আসলে ওদের রক্ত কি হয়ে থাকে, রক্ত লবণাক্ত হয়ে থাকে। তো এটা দেখো এই পয়েন্টটা দিয়ে যে এখানেগুলো লেখা আছে যে রক্তের পিএইচ এত, ঠিক আছে? তারপরে যে রক্ত সামান্য ক্ষারীয় থাকে, অজৈব লবণের উপস্থিতির জন্য রক্তের স্বাদ নোনতা হয়, এটা গেল। এবার আসো আপেক্ষিক গুরুত্ব আর ঘনত্ব দিয়ে, পয়েন্ট দুইটা সেম। আপেক্ষিক গুরুত্ব হচ্ছে তোমার ধরা হয় 1.065। অবশ্যই না, এগুলো মনে রাখতেই হবে, তুমি কোনোভাবে এগুলো ভুলতে পারবে না। এটা তোমার রিটেনে আসুক না আসুক, বাট এগুলো মোস্ট ইম্পর্টেন্ট ফর অবজেক্টিভ এগুলো অনেক দেয়। তো এটা যেমন বললাম 7.35 খুবই খুবই হালকা ক্ষারীয়। আর এটা বলা হইতেছে আপেক্ষিক গুরুত্ব, যেটা 1.065। এটা হচ্ছে খুব বেশি টানা বলা হইতেছে, যেহেতু আমরা ধরি পানির আপেক্ষিক গুরুত্ব 1 আর এটা হইতেছে 1.065, তার মানে পানির থেকে এটার আপেক্ষিক গুরুত্ব কিছুটা বেশি। আর এই যে 1.065 বা 1.05 থেকে 1.065 ধরা হয়, এইটাই আপেক্ষিক গুরুত্ব। যা লেখা আছে দেখবা রক্তের ঘনত্বও সেম, 1.06 গ্রাম পার মিলিলিটার, ঠিক আছে? আপেক্ষিক গুরুত্বের ক্ষেত্রে কোনো একক থাকে না, তো এখানে একক দেয় নাই, বাট ঘনত্বের ক্ষেত্রে এখানে একক দেয়া আছে। তো দেখো 1.06 এবং এখানে আপেক্ষিক গুরুত্ব 1.06, তার মানে এই দুইটা পয়েন্টও তোমার কি হইতেছে বলো, একরকম হয়ে যাইতেছে, ঠিক আছে? তারপর রক্ত কিন্তু কখনোই তোমার দেহ গহ্বরে কি হয় না বলো, মুক্ত হয় না। এটা সবসময় আমাদের একটা সুনির্দিষ্ট রক্তবাহিকার ভেতর দিয়ে বাহিত হয়, তাহলে অবশ্যই রক্ত সুনির্দিষ্ট রক্তবাহিকার মধ্য দিয়ে সবখানে ছড়িয়ে পড়বে। এবং এই যে একটা কথা, এটা বলা হয় যে রক্ত কখনোই নিউটনের যে
সান্দ্রতা সূত্র বা নিউটনস ল অফ ভিসকোসিটি এটা কখনোই রক্ত মেনে চলে না। তাহলে এই যে যা যা বললাম, এবং এগুলার পরে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কথাই যেটা বলা হয় না, আমরা জানি আমরা হচ্ছে উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী, তার মানে তোমার অবশ্যই রক্তের টেম্পারেচারটা একটু হলেও জানতে হবে, যেটা বলা হয় 36 থেকে 38 ডিগ্রি পর্যন্ত কি হতে পারে, 6 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা হতে পারে। তাহলে আমি যদি বলি আবার এই পয়েন্টগুলো একটু আমার সাথে সাথে শুনো, মুখস্থ হয়ে যাবে। প্রথম পয়েন্টটি হইতেছে একজন পূর্ণবয়স্ক মানব দেহে রক্তের পরিমাণ থাকবে হচ্ছে 5 থেকে 6 লিটার, যা তার দেহের মোট ওজনের 8%। এটা 5.6 লিটারও আমরা গড়ে বলতে পারি, আর মিলিলিটারে বললে বলবো হচ্ছে 56 মিলিলিটার। পিএইচ হচ্ছে 7.35 থেকে 7.45। এই থেকে বোঝা যায় ও রক্তটা হইতেছে তোমার মৃদু ক্ষারীয় এবং বিভিন্ন ধরনের অজৈব লবণের উপস্থিতির কারণেই রক্তটা লবণাক্ত হয়। তারপর আসো আপেক্ষিক গুরুত্ব ধরা হয় 1.065 থেকে 1.05 থেকে 1.06, এবং এটার সাথে মিলাই ওর রক্তের ঘনত্ব হইতেছে 1.06। তারপর হচ্ছে রক্ত কখনোই দেহ গহ্বরে মুক্ত হয় না, এটা সুনির্দিষ্ট রক্তবাহিকার মাধ্যমে কি হয় তোমার প্রবাহিত হয়, এবং রক্ত সবসময় কখনোই আর কি তোমার সান্দ্রতা সূত্র, নিউটনের সান্দ্রতা সূত্র বা তোমার ল অফ ভিসকোসিটি মেনে চলে না। যেহেতু ফিজিক্সের কোনো টপিক আমরা পড়তেছি না, সান্দ্রতা সূত্র কি এটা কিন্তু কখনোই বায়োলজিতে আসবে না। তো তোমার জাস্ট মনে রাখলেই হবে সান্দ্রতা সূত্র মেনে চলে না, এবং এটাও আসবে না যে রক্ত কেন মেনে চলে না, ঠিক আছে, এগুলা কখনো বায়োলজিতে দেয় না। তো তুমি খালি নামটা একটু মনে রাখো, এটা হয়তো একটা অবজেক্টিভের লাইনে আসতে পারে। এই তো আমাদের বৈশিষ্ট্য, তাহলে রক্ত কি জিনিস, রক্তের বৈশিষ্ট্য কি জিনিস, সেটা আমরা অনেক ভালো মতো বললাম। এখন আসলে তোমাকে যদি বলা হয় আসলে সংবহন জিনিসটা, সংবহন কথাটার মানে আসলে আমরা কি বুঝি? সংবহন মানে তোমার শরীরে কেউ কিছু জিনিস পরিবহন করে নিয়ে যাইতেছে। এখন যখনই পরিবহনের কথা আসে, সংবহনের কথা আসে, আমরা মনে করি সংবহন মানে শুধুমাত্র রক্ত, কিন্তু এমনও অনেক জায়গা আছে তোমার শরীরে যে জায়গায় রক্ত অক্সিজেন সাপ্লাই করে নিয়ে যেতে পারে না, কোষের সূক্ষ্ম ফাঁকা স্থান যেখানে রক্ত পৌঁছাইতে পারে না। তো যেই জায়গাটাতে রক্ত যেতে পারে না সেখানে কিন্তু আমরা জানি অক্সিজেন নিয়ে লসিকা সেই জায়গাটাতে প্রবেশ করে অক্সিজেনের সাপ্লাইয়ের কাজটা করে দেয়। তাহলে যদি বলা হয়ে থাকে যে সংবহন তন্ত্রকে প্রধানত কয় ভাগে ভাগ করা হয়, এটা আমি না লিখলাম যেহেতু আমার সব শীটেই দেওয়া আছে, তোমরা কিন্তু এই শীট দেখেই কিন্তু নিজের মতো করে নোট করে ফেলতে পারো, ঠিক আছে। এবং এই শীট হচ্ছে তোমার অবশ্যই আজমল স্যার, আলিম স্যার এবং তোমার এক্সট্রা আরও কিছু জিনিস মিলিয়ে তারপরে এই নোটটা করা হয়। তা আমি যখনই আসলে এই যে এই চ্যাপ্টারগুলোর ক্লাস নিয়ে আমি কিন্তু নোট দেখায় পড়াই, তোমরা চাইলে এই নোট দেখেই কিন্তু নিজের মতো করে নোট করে ফেলতে পারো। এটাতে একবারে তোমার ইন্টারের পড়া বলো, কলেজের পরীক্ষা বলো, বা তুমি অ্যাডমিশন টেস্ট বলো, 3টার পড়াই কিন্তু একবারে হয়ে যাবে, ঠিক আছে। এমন না যে কোনোটা বাদ পড়তেছে। আর অ্যাডমিশন পর্যন্ত আসলে প্রাণী বিজ্ঞানের জন্য গাজী আজমল আলিম ছাড়া আপাতত দরকার নেই। আলিম পর্যন্ত পড়লে, আলিমে অনেক তথ্য দেয়া আছে, ওই পর্যন্ত পড়লে হয়ে যায়। এরপরে যে আসলে আরও পড়তে চায় সে মেঘনাথের একটা বই আছে, সেটা একটু পড়তে পারে। তো আপাতত আমি বলবো তুমি আগে এই 2টা শেষ করো, তারপর মেঘনাথ পড়ার জন্য তুমি অ্যাডমিশনের সময় টাইম পাবা, তখন ওইখান থেকে তুমি ছোট ছোট টপিকগুলো শেষ করতে পারবা। তো আচ্ছা, ফিরে আসি আমরা আমাদের পড়াতে। বলা হচ্ছে এতক্ষণ আমরা আসলে রক্ত সংবহন নিয়ে কথা বলতেছিলাম, এখন আসলে শুধু যদি সংবহন বলে মানে তোমার শরীরে যে প্রবাহটা হচ্ছে, এরকম প্রবাহ করার জন্য তন্ত্র কয়টা আছে, তাহলে অবশ্যই মনে রাখবা প্রবাহ করার জন্য তোমার শরীরে তন্ত্র আছে 2টা। একটা হচ্ছে রক্ত সংবহন তন্ত্র যেটা রক্তকে পরিবাহিত করে, আর একটা অবশ্যই আছে লসিকা তন্ত্র, যেখানে রক্ত কাজ করতে পারে না সেখানে তোমার লসিকাটা কাজটা করে দেয়, ঠিক আছে। এই যে রক্ত সংবহন তন্ত্র, এইটা পরীক্ষাতে আসে না, আসে ইংরেজিতে এই নামটা কার্ডিওভাস্কুলার সিস্টেম। এখন তুমি আমাকে বলতে পারো এই যে রক্ত সংবহন তন্ত্র, এটাকে লিখেছে কার্ডিওভাস্কুলার সিস্টেম, কি লিখেছে? কার্ডিও ভাস্কুলার। কার্ডিও কথাটার মানে কিন্তু আসলে হৃৎপিণ্ড বোঝায়, আর এই যে ভাস্কুলার কথাটা লিখছে, ভাস্কুলার মানে ভেসেল থেকে আসতে, মানে হৃৎপিণ্ড আর রক্তবাহিকা। একটু আগে আমি বলছি তন্ত্রটাই হৃৎপিণ্ড আর রক্তবাহিকা দিয়ে, ঠিক আছে। তো ভাস্কুলার মানে আসলে ভেসেল থেকে আসা কথা, ঠিক আছে। ভেসেল মানে রক্তবাহিকা আর এটা হৃৎপিণ্ড। তাহলে এই পুরো জিনিসটাকে যদি তুমি একসাথে করো কার্ডিও ভাস্কুলার সিস্টেম, তাহলে জিনিসটার মানে আসলে কি দাঁড়ায় তোমার সিভিএস। ছোট করে আমরা রক্ত সংবহন তন্ত্রকে সিভিএসও বলি। এবং আরেকটা জিনিস মনে রাখবা, রক্ত সারা দেহে প্রবাহিত হওয়ার জন্য শুধুমাত্র হৃৎপিণ্ড থাকলেই কিন্তু হয় না, হৃৎপিণ্ডের পাশেই কিন্তু আমাদের 2টা কি থাকে বলো? ফুসফুস থাকে। যে এইভাবে একটা ফুসফুস, এই পাশে একটা ফুসফুস। তোমার এক পাশে কিন্তু ফুসফুস কাজ করতেছে, আরেক পাশে কিন্তু তোমার এওটা কাজ করতেছে। তো কথা হইতেছে ফুসফুস যদি না থাকতো তাহলেও কিন্তু সারা দেহের যে সংবহন প্রক্রিয়া সেটা হতো না। তাহলে আমরা কার্ডিও ভাস্কুলার সিস্টেম যেমন বলি, সেরকম কিন্তু কার্ডিও পালমোনারি সিস্টেম, এই কথাটাও মনে রাখতে হবে। পালমোনারি মানে ফুসফুস বুঝায়। তো কার্ডিও ভাস্কুলার সিস্টেম আর কার্ডিও পালমোনারি সিস্টেম 2টা জিনিস একই। তোমার এটাকে
মেইনলি রক্ত সংবহন তন্ত্র রিলেটেড বোঝানো হচ্ছে। তাহলে আমরা একটা তন্ত্র পড়লাম, এখন তোমাকে বললো রক্ত সংবহন তন্ত্র আবার কয়টা জিনিস নিয়ে গঠিত, এইটা আবার 3টা জিনিস নিয়ে গঠিত। অবশ্যই রক্ত সংবহন তন্ত্র হইতে হলে রক্ত তো লাগবেই, হৃৎপিণ্ড লাগবে অবশ্যই, আর কি লাগবে বলো, রক্ত বাহিকা। এই 3টা জিনিস ছাড়া আসলে রক্ত সংবহন তন্ত্র কখনোই হবে না, ঠিক আছে। তাহলে এই যে আমি বললাম সংবহন তন্ত্রকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়, সংবহন তন্ত্রকে প্রধানত আমরা 2 ভাগে ভাগ করি। রক্ত সংবহন তন্ত্র যেটা হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেম বা সিভিএস, যেটা আমি নিচ দিয়ে লিখে দিছি, এটাকেই আবার 3টে অংশে ভাগ করে, হৃৎপিণ্ড, রক্ত আর রক্তবাহিকা। আর লিম্ফেটিক সিস্টেম, লসিকা তন্ত্র, এটাকে অবশ্যই মনে রাখো, লসিকাকে ইংরেজিতে আমরা লিম্ফ বলি, তাহলে অবশ্যই লসিকা তন্ত্রকে আমরা কি বলবো, লিম্ফেটিক সিস্টেম, যেটা আবার 2 ভাগে বিভক্ত। লসিকা নালী, লসিকা গ্রন্থি, এই জিনিসটা কেমন, মনে করো এটা একটা কোষ, এটা একটা কোষ, কোষ তো না, সরি, আচ্ছা এই জায়গা দিয়ে মনে করো এই যে ধমনী গেল, ধমনী থেকে এই যে কৌশিক জালিকা শুরু হলো, আর এদিক দিয়ে গেল শিরা। তো রক্ত যখন এদিক দিয়ে যেতে নেয় তখন এখান থেকে কিছু পরিমাণ তরল কি হয় তোমার এই জায়গাটায় বের হয়ে 2 কোষের মাঝখানের এই আন্তঃকোষীয় বহিঃকোষীয় তরলে এসে জমা হয়, এবং এটা মেইনলি আসলে রক্ত রস থাকে, বেশিরভাগই রক্তরস মানে প্লাজমার উপাদান থাকে, ঠিক আছে। তো প্লাজমা কিন্তু বহিঃকোষীয় তরলে থাকে, ঠিক আছে। তাহলে এই যে তুমি একটা বর্ণহীন তরল 2 বহিঃকোষের মাঝখানে আয়না জমা করতেছো, এই জিনিসটাই কিন্তু আসলে তোমার লসিকা। তো এই তরলগুলা বহন করার জন্য এইসব জায়গার ফাঁক দিয়ে, পুরো কোষের ফাঁক ফাঁক দিয়ে অনেক সূক্ষ্ম সূক্ষ্ম কি থাকে তোমার, লসিকা নালী থাকে। এই যে লসিকা নালী, আর এই লসিকা নালীগুলো যেখানে গিয়ে মিলিত হয়, মাঝে মাঝে লসিকা নালীগুলির প্রান্তভাগ এরকম স্ফীত হয়ে ওঠে। তাহলে আমরা বলতে পারি লসিকা সবসময় থাকবে হলো তোমার 2টা কোষের মধ্যবর্তী ফাঁকা স্থানে। এই লসিকা বহন করার জন্য যে নালিকাটা থাকে তাকে বলা হয় লসিকা নালী, আর সকল লসিকা নালী মিলিত হয়ে মাঝে মাঝে দেখা যায় একটা বড় স্ফীত অঞ্চল তৈরি করে, ওই যে অংশটা, এটাকে বলা হয় লসিকা গ্রন্থি। তাহলে যদি বলা হয় লসিকা তন্ত্র আসলে কয় ধরনের, তাহলে অবশ্যই মনে রাখতে হবে লসিকা তন্ত্র প্রধানত হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে লসিকা নালী, আর যেখানে গিয়ে মিলিত হয় সেটাকে বলা হয় হচ্ছে লসিকা গ্রন্থি। চাইলে একটু মনে রাখো, লসিকা গ্রন্থিকে আমরা ইংরেজিতে বলে থাকি লিম্ফ নোড, যেটা অবজেক্টিভের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, এটাও আমরা পড়বো কোনো একটা পার্টে। তো এটাকে আমরা বলে থাকি হচ্ছে লসিকা গ্রন্থি বা লিম্ফ নোড। তো এই গেল হচ্ছে তোমার মেইনলি সংবহন। তো যেহেতু চ্যাপ্টারটাই সংবহন নিয়ে, তোমার কিন্তু এই চ্যাপ্টারে রক্ত সংবহন পুরো প্রক্রিয়াও লেখা আছে, এবং একটা জায়গায় দেখবা কিন্তু লসিকা তন্ত্রেরও বর্ণনা লেখা আছে, ঠিক আছে। তুমি যদি মনে করো যে এটার বর্ণনা নাই, এটাও কিন্তু ইন ডিটেলস তোমার এই চ্যাপ্টারেই লেখা আছে, তো আমরা 2টাই পড়বো। তো এরপরে তুমি যদি আসলে যাও, আমি এই টপিকটা দিয়ে শেষ করবো এই পার্টটা, রক্তের কাজ, ঠিক আছে। রক্তের কাজ পড়তে গেলে যেটা হয়, আসলে রক্তের কাজ কেউ পড়তে চায় না, এটা কিন্তু ঘয়ের একটা মোস্ট ইম্পর্টেন্ট সিকিউ এর কোশ্চেন, ঠিক আছে। এটা ইন ডিটেলস অবশ্যই আলিম স্যারের বই থেকে পড়বা। কারো কাছে যদি আলিম স্যারের বই নাও থাকে, ঠিক আছে, আমি একটু ধরি, তোমরা চাইলে এটার পরেই স্ক্রিনশট রাইখা দিতে পারবা, ঠিক আছে, যদি তোমাদের কাছে বইটই না থাকে। কারণ এখন তো করোনার সময় সব কিছুই বন্ধ টন্ধ, অনেকেই বই চাইলেও এখন হয়তো কিনতে পারবা না, ঠিক আছে। এটা এই যে এখানে দেখবা ওর এটা দেয়া আছে, ঠিক আছে, এই যে রক্তের কার্যাবলী আলিম স্যারের, ঠিক আছে। এখানে 9টা পয়েন্ট করে না, সে খুব সুন্দর করে রক্তের কাজটা লিখছে। এটা যদি তোমার কখনো ঘ নাম্বারের জন্য আসে, ইনাফ, এর চেয়ে সুন্দর করে তার লেখা দরকার নেই। এখানে এতটুক। আরেকটা আছে হচ্ছে, এটা আই থিঙ্ক তোমরা অবশ্যই স্ক্রিনশট রাখতে পারবা। আরেকটা হচ্ছে যে এই লাস্টে আরেকটা পয়েন্ট আছে 10 নম্বর, মানে সে টোটাল 10টা পয়েন্ট দিয়ে রক্তের কাজ লিখেছে। তো ভিতরের পড়াগুলো খুব সহজ, তোমার খালি একটু পয়েন্টগুলো মনে রাখতে হবে। আমি ভিতরের পড়াগুলোই পয়েন্ট একটু বলে দিই। যেমন এটা আগে আমরা দেখবো না, তুমি মনে রাখবা রক্তের কাজের ক্ষেত্রে প্রথমে মনে রাখবা লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, রণচক্রিকা কে কি কাজ করে। লোহিত রক্তকণিকা সবসময় আমাদের যে গ্যাস থাকে অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডের যে পরিবহন, এই শ্বসনিক গ্যাসের পরিবহন প্রক্রিয়াটা কিন্তু তোমার রক্তের মাধ্যমেই হয়। রক্ত অক্সিজেনটাকে পরিবহন করে দেহকোষ পর্যন্ত নিয়ে যায়, আর দেহকোষ সেখানে বিপাকের পরে যে কার্বন ডাইঅক্সাইডটা তৈরি হয় সেইটা আবার তোমার কি করে, আবার হৃৎপিণ্ডে ফিরায় নিয়ে আসে। তো এই যে শ্বসনিক গ্যাস পরিবহন, এটা গেল। এখন কথা হইতেছে রক্ত কি খালি গ্যাসই পরিবহন করে? রক্ত তো তোমার যত ধরনের খাদ্য উপাদান আছে, এখন টোটাল মেইন প্রধান খাদ্য উপাদান আমরা কি জানি বলো, শর্করা, আমিষ আর চর্বি। তো প্রধান প্রধান যে খাদ্য উপাদান সেগুলোও তোমার দেখা যায় যে কি হয়, রক্তের মাধ্যমে পরিবহন হয়। তাহলে খাদ্যবস্তু পরিবহন, এখন তুমি খাদ্যবস্তুর পরিবহনও যদি বাদ দাও, তুমি প্রধান শোষণিক গ্যাস বাদ দিলা, খাদ্য পরিবহন বাদ দিলা, এখন এগুলা বাদে শরীরের যে ভিটামিন, হরমোন, এনজাইম, অ্যান্টিবডি, অ্যান্টিজেন, বজ্র পদার্থ,
প্লাজমা প্রোটিন, মানে যা কিছু বলো বাকি আর যা যা আছে বিবিধ বস্তু যেটা লিখে দিছে, এই বাকি যা আছে তাও কিন্তু আসলে রক্তের মাধ্যমে তোমার দেহের এক স্থান থেকে অন্য স্থানে যায়। তাহলে এইটা গেল আসলে পরিবহন দিয়েই। এরপর আসলে শ্বেত রক্তকণিকা দিয়ে যদি আমরা বলতে চাই, তাহলে রোগ প্রতিরোধ করার যে ক্ষমতা, ফ্যাগোসাইটিক ক্ষমতা, সেটাও রক্তের মাধ্যমে হয়ে থাকে। অনুচক্রিকা দিয়ে যদি কাজে বলতে চাও, আমাদের যে রক্ত জমাট বাঁধার প্রক্রিয়া, সেটাও তোমার কিসের মাধ্যমে হয় বলো? রক্তের মাধ্যমে হয়ে থাকে। তারপর আমরা জানি আমরা হচ্ছে উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী, মানে 36 থেকে 38 ডিগ্রি। তো আমাদের দেহে একটা তাপ সমতা বজায় রাখতে হয়। যকৃতে কন্টিনিউয়াস আমাদের অনেক শারীরবৃত্তীয় প্রক্রিয়া চলে। তো এই সময় এবং তোমার দেহ কোষে খাদ্য বিপাক প্রক্রিয়া হইতে, সেগুলোর ফলে দেখা যায় যে আমাদের শরীরে একটা তাপ উৎপন্ন হয়। ঠিক আছে, তো এটা যে তাপ সমতা রক্ষা করা, রোগ জীবাণুর কথা বলা হয়েছে, রক্তপাত প্রতিরোধ বলা হয়েছে। এই পয়েন্টটা দেখো, শুষ্কতা প্রতিরোধ। শুষ্কতা প্রতিরোধ বলতে বোঝায় তোমার রক্তের ভেতরে, আমরা জানি রক্ত দুইটা অংশ নিয়ে গঠিত, রক্তরস আর রক্তকণিকা। রক্তরস নিজেই হচ্ছে 90 থেকে 92% পানি নিয়ে গঠিত। এখন একটা জিনিস নিজেই যদি 90 থেকে 92% পানি নিয়ে গঠিত হয়, তাহলে আসলে সেই জিনিস যদি তোমার দেহে না থাকে, তোমার সারা শরীরই তো কী হবে বলো? রাফ টাফ হয়ে যাবে, একদম শুষ্ক হয়ে যাবে। তাহলে রক্ত আমাদের অবশ্যই কি করে বলো? শুষ্কতা প্রতিরোধ করে, আমাদের শরীরকে সিক্ত রাখতে সাহায্য করে। এটা একটা পিএইচ নিয়ন্ত্রণ তো অবশ্যই 7.35 থেকে যে 4.5, এটা আমাদের দেহকে অম্লীয় হইতে দেয় না। রোগ নির্ণয়, হ্যাঁ এই পয়েন্টটাও খুব ইম্পর্টেন্ট। রোগ নির্ণয় বলতে বোঝা যায় যে তুমি যে কোনো যখন দেখবা কারো কোনো রোগ হয়, তখন ডাক্তারের কাছে গেলে সে যে কোনো দিলে, টেস্ট দিলেও সাথে একটা সবসময় ব্লাড টেস্ট দেয়। ঠিক আছে, যে রক্ত পরীক্ষা লাগবেই। রক্ত পরীক্ষার মাধ্যমে তুমি অনেক রোগ শনাক্ত করে ফেলতে পারো। তো অবশ্যই রোগ নির্ণয়ের ক্ষেত্রেও রক্ত খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর লাস্ট যে পয়েন্টটা, হোমিওস্ট্যাসিস, এটা অবশ্যই পড়বা কয়ের জন্য। ঠিক আছে, এটা অনেক আসে পরীক্ষাতে, হোমিওস্ট্যাসিস। এবং আমি এটা বলার সময় বলে দেই, আমি দিয়ে 6টা সংজ্ঞা দিয়ে একটা ছোট্ট ভিডিও আপলোড করেছি কিন্তু আমার বায়োভেঞ্চার চ্যানেলে, তোমরা চাইলে এটা দেখতে পারো। তাহলে তোমার দিয়ে আমাদের 6টা সংজ্ঞায় অনেক প্যাচ লেগে যায়। যেমন এখানে একটা হোমিওস্ট্যাসিস আছে, একটা আছে হিমোস্ট্যাসিস। বাচ্চারা বুঝে না হোমিওস্ট্যাসিস কি হিমোস্ট্যাসিস কি, ওই ভিডিওটা দেখলে তোমাদের এই কনফিউশনগুলো দূর হয়ে যাবে। কিন্তু আমি জাস্ট আজকে এটার কথাই বলবো, হোমিও কথাটার মানে হচ্ছে তোমার একই। ঠিক আছে, আর স্ট্যাটিস মানে বুঝাইতেছে হচ্ছে তোমার অবস্থা, মানে পরিবেশের যে কোনো প্রতিকূল অবস্থাই হোক না কেন, তোমার শরীর যাবে তোমার একটা নিজস্ব ধারণ ক্ষমতা বজায় রাখতে। কারণ মনে করো তুমি অনেকক্ষণ দৌড়ে মনে করো ব্যায়াম করলা, ব্যায়াম করার পরে তুমি যদি ভাবো যে না আমার আর এই বুকের যে হার্টবিট বেড়ে গেছে এটা থামবে না, তা কিন্তু না। দেখা যায় 5 মিনিট রেস্ট নিলে অটোমেটিকলি তোমার কি হয় বলো? হার্টবিট কমে যায়। বা তুমি মনে করো ব্লাড প্রেশার বেড়ে গেছে, একটু রেস্ট নিলা, দেখবা হয়তো ওষুধও খাওয়া লাগতেছে না, ব্লাড প্রেশার কমে যাইতেছে। তাহলে এই কথাটা দিয়ে বোঝাই হলো আমাদের শরীরে নিরন্তর প্রচেষ্টা থাকে যে আমরা সবসময় কি করব? বাহ্যিক প্রতিকূল পরিবেশের সাথে খাপ খাইয়ে নিজেকে বাঁচায় রাখার চেষ্টা করব। এটা ট্যাবলেট খেয়ে বা তোমার কোনো বাহ্যিক কোনো ওষুধ গ্রহণ করার মাধ্যমেই যে এটা ঠিক করতে হবে তা না। এটা সবসময় দেহের একটা নিজস্ব কি থাকে বলো? সচেষ্ট প্রচেষ্টা থাকে। তো সংজ্ঞাটা কি হবে? হোমিওস্ট্যাসিস, হোমিও মানে একই, স্ট্যাটিস মানে অবস্থা। তার মানে দেহের অভ্যন্তরীণ স্বাভাবিক অবস্থা বজায় রাখার জন্য দেহের যে নিরন্তর সচেষ্ট প্রচেষ্টা, তাকে কি বলা হয়ে থাকে? হোমিওস্ট্যাসিস। তাহলে আমরা মেইনলি পড়লাম হচ্ছে রক্তের কাজ পর্যন্ত। তো আজকের এই পার্টটাতে আমি রক্ত কি, রক্তের গঠন বৈশিষ্ট্য না, মেইনলি রক্তের বৈশিষ্ট্য, সংবহন তন্ত্র কয় প্রকার, কি ভাগে আমরা ভাগ করি, এবং রক্তের কাজ সম্পর্কে খুব সুন্দরভাবে পড়লাম। এতটুকু অবশ্যই ভালো মতো পড়বা। নেক্সট ক্লাস আমরা যেটা শুরু করব রক্তের উপাদান, এবং রক্তের উপাদানের ভেতরে মেইনলি হচ্ছে আসলে তোমার এই যে রক্তের যে ভাগের পরে যে পড়াগুলো শুরু হয়, লোহিত রক্ত, শ্বেত অনুচক্রিকা, এগুলা নিয়ে অনেক ডিটেলস কিন্তু তোমাদের আজমলের বই বলো, আলিমের বই বলো, অনেক কিছু লেখা আছে। আমি সব কিছু বলবো। তো অবশ্যই আমার সাথে থাইকো, ক্লাস মিস দিও না। আমি হয়তো প্রতিদিন ভিডিও না দিতে পারলে একদিন পর অবশ্যই দিব, এবং ক্লাসগুলো করলে তোমাদেরই উপকার হবে। অবশ্যই নিজেরা ক্লাসগুলো করবা। যদি ভালো লাগে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো যে ম্যাডাম ভালো লাগছে। খারাপ লাগলে অবশ্যই বললো যে ম্যাডাম এই টপিকটা বুঝি নাই, বা ম্যাডাম ভালো লাগে নাই ক্লাস, অবশ্যই বইলো, যেটা ভালো লাগে সেটাই বইলো। এবং অবশ্যই ফ্রেন্ডদের সাথে একটু সাবস্ক্রাইব করো, যেহেতু আমার চ্যানেল অনেকেই এখনও জানে না যে আমি শুরু করেছি। তোমাদের সাথে যদি তোমাদের ফ্রেন্ডরা থাকে, তাদের দিলে যদি তাদেরও একটু হেল্প হয়, তাহলে অবশ্যই তাদের সাথেও জিনিসটা শেয়ার করো, এবং সাথে থাকো আমার। ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম।